নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। 26শে জুলাই ভারত মহাসাগরের আর্কিপেলাগো মলদ্বীপের 60তম স্বাধীনতা দিবস। প্রধান অতিথি কে জানেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মলদ্বীপের বিদেশমন্ত্রী কয়েকদিন আগে এসেছিলেন দিল্লিতে, তিনি আমন্ত্রণ পত্র দিয়ে গেছেন। মুইজ্জু এসেছিলেন ভারতে, তখন তিনি মৌখিকভাবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সরকারিভাবে মলদ্বীপ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন তাদের 60তম স্বাধীনতা দিবসের প্রধান অতিথি হিসাবে। খুবই তাৎপর্যপূর্ণ না? এই মুইজ্জু এসেছিলেন অ্যান্টি ইন্ডিয়া প্রচার করে, মলদ্বীপের বন্দর ব্যবহার করতে দেবেন না, মলদ্বীপের মাটিতে ভারতীয় সেনা থাকবে না, ইন্ডিয়া আউট এই প্রোগ্রামে জিতেও ছিলেন। তারপর মুইজ্জুর দুই মন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে কুৎসা করেছিলেন। ভারতীয়রা মলদ্বীপ পর্যটনের একটা ডেস্টিনেশন বয়কট করে। মুইজ্জু বিপদ বুঝে সেই দুই মন্ত্রীকে তার মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন, ভারতে আসেন। ভারত বলেছে আমরা ঋণ দেব না, আমরা গ্র্যান্ট দেব, ইনভেস্টমেন্ট করব। চীনের হৃদের ফাঁদে জড়িয়ে পড়ে মলদ্বীপের এখন নাবিশ্বাস দশা। মানে সুদ আসল গুনতেই দেশটা সর্বশান্ত হয়ে যাচ্ছে। সেখানে ভারত বলছে ঋণ কেন? মলদ্বীপ আমাদের দীর্ঘদিনের বন্ধু, কি হয়েছে অতীতে সামান্য যে চির ধরেছে সেটা মিটে যাবে। আমরা মলদ্বীপের পাশে আছি, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে, এবং আমরা মলদ্বীপের আর্থিক প্রগতি সুনিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। অনেকে ভারতের বিদেশ নীতির ব্যর্থতা নিয়ে বড় বড় কথা বলেছিলেন, তাদের গালে চপেটাঘাত। দেখুন, দলাই লামার 90তম জন্মদিন ধর্মশালাতে 6ই জুলাই, সেদিনকে ব্রিক্সের শীর্ষ সম্মেলন ব্রাজিলে। শি জিনপিং যাচ্ছেন না, চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াং যাচ্ছেন। অনেকে ভেবেছিলেন যে পার্শ্ব বৈঠক হবে, যেমন ব্রিক্সের আগের সম্মেলন রাশিয়ার কাজানে হয়েছিল। চীন এবং ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ আছে, সেটা আবার শুরু করার ভাবনা চিন্তা চলছিল। কিন্তু কিরেন রিজিজু, যিনি নিজে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং অরুণাচল প্রদেশের সাংসদ, এবং অরুণাচলকে চীন অবৈধভাবে তাদের অংশ বলে দাবি করে, এবং আমরা খুব ভেবে চিনতে কিরেন রিজিজুকেই পাঠাচ্ছি দলাই লামার জন্মদিনের অনুষ্ঠানে। সেখানে তার পরবর্তী রিইনকার্নেশন কি হবে, ধর্মীয় রীতি মেনে সেটা ঠিক হবে। ভারত সরকার কি বলেছে? স্পষ্ট করে বলে দিয়েছে, দলাই লামা আমাদের অতিথি, তার ধর্মাচরণের স্বাধীনতা আছে, ধর্মীয় রীতিনীতি মেনে তিনি তার উত্তরাধিকারীকে চিহ্নিত করবেন। এখানে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। চীন বলেছে ভারত এটা করতে পারে না। দলাই লামা একজন সেপারেটিস্ট লিডার, তিনি চীনের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করেছেন। দলাই লামা বলেছেন আমি তো চীনের মধ্যেই অটোনমাস তিব্বত চেয়েছি। চীন বলছে দলাই লামার উত্তরসূরি কি হবে তার চূড়ান্ত অনুমোদন চীনের কমিউনিস্ট সরকার। এবারে কমিউনিস্টরা তো নিজেরাই ঈশ্বর টিশ্বর মানে না, ধর্ম মানে না, ধর্ম তাদের কাছে আফিং। তারা বলছেন যে দলাই লামার উত্তরাধিকারী কে হবে সেটা চূড়ান্ত হবে তাদের অনুমোদনের সাপেক্ষে। এটা হতে পারে না, এটা হতে পারে না। এতে যদি ভারত চীন সম্পর্ক আবার প্রশ্ন উঠুক। ভারতবর্ষের ডেপুটি চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং ফিকির সবাই কি বলেছে, যে 36 স্ট্র্যাটেজিম, চীনের পুরনো নীতি, সেটা তারা ব্যবহার করেছিল ভারত পাকিস্তান সংঘাতের আবহে। রিয়েল টাইম ডেটা পাকিস্তানকে প্রোভাইড করেছে, ভারতের কি ডিপ্লয়মেন্ট, কি স্ট্র্যাটেজিক লোকেশন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ধার করা ছুরি দিয়ে
ভারতকে আঘাত করতে চেয়েছিল চীন। পাকিস্তানকে সামনে রেখে পিছন থেকে তারা সব রকম কলকাঠি নেড়েছে। পাকিস্তান যে সমরাস্ত্র পেয়েছে তার 81% এসেছে চীন থেকে। টার্কি তো অনেক দূরের দেশ, এরদোগানের টার্কি পাকিস্তানের দীর্ঘদিনের সহযোগী, চীনও দীর্ঘদিনের সহযোগী, অলওয়েদার ফ্রেন্ড। কিন্তু চীন যে এভাবে পিছনে ছুরি মারে সেটা আরো একবার এক্সপোজ হয়ে গেল, এবং আমাদের সেনাকর্তারা প্রকাশ্যে এটা জানালেন যে তাদের লড়াইটা শুধু পাকিস্তানের সঙ্গে ছিল না, তাদের লড়াইটা চীনের সঙ্গে ছিল। চীন পাকিস্তানকে যে প্রযুক্তি বা যে অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে সেগুলো কতটা এফেক্টিভ হয়েছে সেটা দেখে নেওয়া চীনের একটা লক্ষ্য ছিল। তাই আড়াল থেকে চীন সব রকম ভাবে মদত দিয়েছে পাকিস্তানকে এই অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী ঘটনা প্রবাহে। ভাবুন, আমরা অগ্নিবলয়ের মধ্যে বাস করি। তারপর আছে আমাদের পূর্ব সীমান্তের বাংলাদেশ। দেখুন, অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হবে অগস্ট মাসে, ওদের জুলাই সনদ বেরোবে। ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সে মন্ত্রী পদমর্যাদার, সে বিমানে অস্ত্র নিয়ে যেতে চেয়েছিল, সেই ম্যাগাজিন ধরা পড়েছে, বেআইনিভাবে নিয়েছিল আসিম মাহমুদ সাজিব ভুঁইয়া। সে 98 সালে জন্ম, 30 বছর বয়স হয়নি। বাংলাদেশের আইন অনুযায়ী ন্যূনতম 30, সর্বোচ্চ 70 বছরের মধ্যে কেউ ব্যক্তিগতভাবে অস্ত্র রাখতে পারে। তার অনেক নিয়ম কানুন আছে, আবেদন করতে হয়, তাকে বার্ষিক ন্যূনতম 2 লাখ টাকা কর দিতে হয়। আসিম মাহমুদ সাজিব ভুঁইয়া তো কাঠ বেকার ছিল, তার পক্ষে তো 2 লক্ষ টাকা কর মেটানো সম্ভব নয়। তাহলে এগুলো হচ্ছে বেআইনিভাবে যে অস্ত্র তারা সংগ্রহ করেছিল সেই অস্ত্রের নমুনা। এ শুধু নমুনা, কারণ এই ছোঁড়া বলেছিল একটা সাক্ষাৎকারে, যদি অগাস্টের গণ অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে সশস্ত্র অভ্যুত্থানে তারা যেত। মেটিকুলাস ডিজাইন তৈরি ছিল, অস্ত্রের মজুদ ভান্ডারও তাদের ছিল। বিদেশ থেকে অস্ত্র তারা পেয়েছে। মাস্টার মাইন্ড ইউনূসই আসল মাস্টার মাইন্ড, টাকা পয়সা দিয়ে বেআইনি অস্ত্র জোগাড় করে ও ছাত্রদের হাতে তুলেছিল। তারপর তো বাংলাদেশে পুলিশ থানা লুটপাট হয়, সেখান থেকে অস্ত্র এই দুষ্কৃতী জিহাদিদের হাতে যায়। সেই অস্ত্র এখন উদ্ধার করা সম্ভব হয়। ইউনূসের বাসায় ক্লিন্টন ফাউন্ডেশনের সবাই গিয়ে মাহফুজকে বলেছিল মাস্টার মাইন্ড, সেটা পোস্ট করে লিখছে ফেসবুকে যে মেটিকুলাস ডিজাইন তো কোনো অন্যায় নয়। 71-এর মুক্তিযুদ্ধ মেটিকুলাস ডিজাইন হয়েছে। এই হিজবুত তাহরিরের এই জঙ্গিটা না জানে ইতিহাস, না জানে বাংলাদেশের ঐতিহ্য। কোথায় মুক্তিযুদ্ধ আর কোথায় এই জুলাইয়ের ওদের ভাষায় গণ অভ্যুত্থান? মুক্তিযুদ্ধ আপামর বাঙালিরকে আন্দোলিত করেছিল, আর জুলাই অভ্যুত্থান হচ্ছে শুধু ইউনূস, ডিপ স্টেট, আইএসআই এর চক্রান্ত। আইএসআই চক্রান্ত। ইউনূস তো বাংলাদেশের স্বাধীনতার সময় চীনে গিয়েছিল, শি জিনপিং এর সঙ্গে দেখা করেছিল, বলেছিল নর্থ ইস্ট ল্যান্ডলক, ওখানে সমুদ্রের অভিভাবক বাংলাদেশ, চীন ওখানে এসিজেট করুক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু চীন শুনেছে, শুকনো প্রতিশ্রুতি দিয়েছে, কিছু করেনি। তারপরে বিএনপির একটা প্রতিনিধি দল চীন সফর করেছে। তা ইউনূস তো একদিকে পাকিস্তানের কোলে উঠেছে, একদিকে চীনের কোলে উঠেছে। আবার বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের দাবি মতো, পশ্চিমী শক্তির দাবি মতো হিউম্যান করিডর দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছে, যাতে রাখাইন প্রদেশে ত্রাণ পৌঁছানো যায়, যাতে আরাকান আর্মিকে রসদ দেওয়া যায়। আবার চট্টগ্রাম বন্দরে একটা বার্থ ইউনূস তার বিদেশি প্রভুদের নির্দেশ মতো বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। অর্থাৎ দেশটাকেও বেঁচে দেবে, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে এবং বাংলাদেশের মাটিতে বিদেশি সৈন্য দাপাদাপি করবে। ও পশ্চিমী বিশ্বের কোলেও দুলবে, চীন পাকিস্তানের কোলেও দুলবে। দুটো তো একসঙ্গে হয় না। চীন থাপ্পড় মারলে ও গিয়ে ওর পশ্চিমী প্রভুদের পায়ে লুটিয়ে পড়বে, আবার পশ্চিমী প্রভুরা ওর বাঙালে থাপ্পড় মারলে ও আত্মসমর্পণ করার চেষ্টা করবে চীনেরা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপাড়ের কাছে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। শুধু নিজেরটুকু, নিজের পরিবারের টুকু,
নিজের গ্রামীণ প্রতিষ্ঠানকে কিভাবে ফুলে ফেঁপে উঠানো যায় এটাই ওর একমাত্র লক্ষ্য, আর কিচ্ছু না। তবে ইউনূসকে তো লাইনে আসতে হবে না। আমরা ট্রান্সশিপমেন্ট বাতিল করেছি, আমরা বাংলাদেশ থেকে পাঠে নেব না, ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নেব। যেভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, যেভাবে বিনা বিচারে চিন্ময় প্রভু আটকে জেলে, যেভাবে লালমনিরহাটে সনাতনীদের নিগ্রহ করা হয়েছে, যেভাবে মাতৃশক্তি গণধর্ষণের মুখে পড়েছে, যেভাবে ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে ইউনূসের বুলডোজার, বারবার আমরা বলেছি। এবার ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, ভাতে মারতে হবে। ইউনূসের বাংলাদেশকে ভাতে না মারলে পরে ও লাইনে আসবে না। মুইজ্জু ঠেকে শিখেছেন, বুঝেছেন যে চীন চীন করলে পরে দেশটাকে বন্ধ রাখতে হবে বেজিং এর কাছে, আর ভারত হচ্ছে অলওয়েদার ফ্রেন্ড। ভুল বুঝতে পেরে মুইজ্জু এখন ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সেই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মালদ্বীপের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানিয়েছেন মুইজ্জু, 65তম স্বাধীনতা দিবস ওদের। ইউনূসকেও এই পথে আসতে হবে, আসতেই হবে, পায়ে পড়তে হবে মোদিজি। কারণ বৃহৎ প্রতিবেশী ভারতকে হোস্টাইল করে বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণ কিন্তু বাংলাদেশের সরকার করতে পারবে না। যে টুথপেস্টটা বাংলাদেশিরা ব্যবহার করে সেটা ভারত থেকে যায়, যে সাবানটা ব্যবহার করে সেটা ভারত থেকে যায়, বহু পণ্যের কাঁচামাল ভারত থেকে যায়, ওষুধের কাঁচামাল ভারত থেকে যায়, সিমেন্ট যায় ভারত থেকে, আদানি থেকে বিদ্যুৎ নেয়। আপনি হিন্দু নিগ্রহ করবেন, ভারতীয় আধিপত্যবাদের কথা বলবেন, আমাদের উদ্বেগকে গুরুত্ব দেবেন না, তাহলে আমাদেরকেও ভাতে মারতে হবে। আমরা তো বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্ক চাই না, কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার যেভাবে ভারত বিরোধিতার জিগিরটাকে তুঙ্গ বিন্দুতে নিয়ে গেছে, আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই বিধিনিষেধ আরোপ করা ছাড়া। তাতে বাংলাদেশের বাণিজ্য মহল ক্ষুব্ধ, সাধারণ মানুষ ক্ষুব্ধ, কিন্তু শুধু ইউনূস যে এজেন্ডা নিয়ে এসেছে সেই এজেন্ডার প্রাথমিক শর্ত হলো ভারত বিরোধিতা করা। জঙ্গি জেহাদিদের নেতা, সিম্পল। ও রাজাকারের পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধে কোনো রকম ভূমিকা ছিল না, অর্থ সংগ্রহ করেন, এবং ওর সঙ্গী সাথীরা সবকটা রাজাকার, এবং ছাত্রগুলো হচ্ছে একটা অপশক্তির ঔরস ছাত্র। কিন্তু ইউনূসকে মোদিজির পা ধরতে হবে, চ্যালেঞ্জ রইল, ধরতে হবে পা। মুইজ্জু ইউনূসের কাছে উদাহরণ স্বরূপ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.